এরপর পার হয়ে গেল ৩ দিন। মোজাম্মেলের শরীর এখন কিছুটা সুস্থ। আরিফ রোজ একবার এসে খোঁজ নিয়ে যায় মোজাম্মেলের। অনেক রকম ফলমূল, হরলিক্স হাতে থাকবেই তার। মোজাম্মেল এত খেতে পারে না, আরিফকে আনতে নিষেধ করে। তা ও কথা শুনবেই না। না পেরে মোজাম্মেল পাশের বেডে রোগীদের দিয়ে দেয়। কিন্তু আরিফের ব্যবহার মোজাম্মেলে মুগ্ধ। প্রথম দিন থেকে আরিফকে তার ভালো লাগেনি, এটা ভেবে নিজেই ভীষণ লজ্জা পায়। এমন খাঁটি সোনার ছেলে আজকাল খুব একটা দেখা যায় না। তার পদ্মর কপালটা এত ভালো হবে ভেবেই তার অসুখ অর্ধেক সেরে যাচ্ছে। কিন্তু গাড়ির কথা মাথায় এলেই আবার মুর্শে পড়ে সে। সে একবার ভেবেছিল আরিফকে তার বাবার বলা কথাটা বলে দিবে, কিন্তু পরক্ষণেই সিদ্ধান্ত পাল্টায়। বিয়ের আগে কোনো রকম ঝামেলা চায় না সে। যদি সব জানাজানি হয়ে গেলে সোবাহান সাহেব রেগে যান। এরপর পদ্মকেও বাড়ি নিয়ে অপদস্থ করেন। ৭-৫ ভেবে মোজাম্মেল চেপে যান কথাটা আরিফের কাছ থেকে। তবে এই কদিনে সবচেয়ে খারাপ ব্যাপার যেটা হয়েছে তা হলো আরিফ পদ্মকে একটু এড়িয়ে চলছে। পদ্ম ফোন দিলে ধরছে না। পদ্ম যখন স্কুলের সময় থাকে তখনই সে মোজাম্মেলকে দেখতে আসে, যাতে পদ্মের সাথে দেখা না হয়। কদাচিৎ দেখা হয়ে গেলেও সেভাবে কথা বলছে না সে। তার রাগ শুধু একটাই, আজ বাদে কাল পদ্ম তার বউ হবে। তবু এত অনীহা কেন তার আরিফের টাকা নিতে? এখনও কেন তাকে আপন করতে পারছে না সে? এতটাই আত্মসম্মানবোধ তার যে হবু স্বামীর কাছ থেকে কিছু নেওয়া যাবে না। সে তো শুধু তাদের বিপদে একটু পাশে থাকতে চেয়েছিল, আর তো কিছু না। পদ্মের মন আর মানছে না। সে যে কখন আরিফের এত ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না। ভালোবাসার মানুষটা যখন এড়িয়ে যায়, ইচ্ছে করে কথা না বলে পাশ কাটিয়ে চলে যায়, তখন তার চেয়ে বেশি কষ্টের আর কিছুই হয় না। এতদিন তার মামা অসুস্থ ছিল, আর কিছু ভাবতে পারিনি। কিন্তু মামা এখন একটু সুস্থ হওয়ার পর পদ্ম ঠিক করলো আনা যেভাবেই হোক পরিস্থিতি তাকে স্বাভাবিক করতে হবে। পদ্ম জানে আরিফ কোনো সময় হাসপাতালে যায়। সে যখন স্কুলে ক্লাস নিতে যায় তখনই আরিফ মোজাম্মেলের সাথে দেখা করে আসে। পদ্ম স্কুল থেকে একদিন ছুটি নেয়। এর আগে কখনো সে স্কুল কামাই করেনি, তাই ছুটি পেতে তার কোনো সমস্যাই হলো না। আগের রাতে পদ্ম মনে মনে বলে, খুব ভাব আপনার, তাই না আরিফ সাহেব? দেখি কাল কোথায় যায় আপনার এত ভাব। এই বলে নিজের অজান্তে হেসে দেয় সে। আবার কাল কি হতে যাচ্ছে ভেবে নিজেই একটু লজ্জা পেয়ে যায়। খুব ভোরবেলা সেদিন উঠল পদ্ম। উঠল বললে ভুল হবে, কারণ রাতে তার ভালো ঘুম হয়নি। কেমন যেন অস্থির লেগেছে তা সারা রাত। কখন সকাল হবে, কখন তাদের এই নিষ্ঠুর দূরত্ব কেটে যাবে সে উত্তেজনায়। মাঝরাতের দিকে চোখটা একটু লেগে এসেছিল তার। ভোর হতে না হতেই ঘুম ভেঙে যায়। কয়েকবার বিছানায় মোড়ামুড়ি করে উঠে পড়ে সে। অন্যদিন সেতারা তার মামার জন্য রান্না করে নিয়ে যায় হাসপাতালে। সে দিনের বেলা কাটায় সেখানে। সে গেলে জোহরা ফেরে। আজ পদ্ম ঠিক করে রান্নাটা সে করবে। অন্য একটা কারণ আছে, এখনো পর্যন্ত আরিফ তার হাতে রান্না খায়নি। সে ঠিক করে মামার জন্য আলাদা রান্নার সাথে আরিফের জন্য কিছু একটা রেঁধে নিয়ে যাবে। প্রথমে সে মোজাম্মেলের জন্য পেঁপের একটা পাতলা ঝোল রান্না করে ফেলে। এমন সহজ পাচ্য খাবার ছাড়া তাকে আর কিছু দেওয়া ডাক্তারের নিষেধ। এরপর অনেক ভেবে আরিফের জন্য সে একটু খিচুড়ি চড়িয়ে দেয় চুলায়। রান্নাঘরের খুটখাট আওয়াজ শুনেছে তারা উঠে এসেছে ততক্ষণে। মেয়েকে এত সকাল রান্নাঘরে দেখে ভূত দেখার মতো চমকে উঠে সে। পদ্ম, তুই এখানে? পদ্ম মায়ের দিকে ফিরে আমতা আমতা করতে থাকে। মেয়েকে দেখে একটু ভয় পেয়ে যায় তারা। কেমন যেন উস্কো খুস্কো লাগছে মেয়েকে। চোখ লাল, চুলগুলো উঠছে বাতাসে। দেখেই বোঝা যাচ্ছে রাতে ঘুমায়নি। সে ছুটে এসে মেয়ের কপালে হাত রাখে। তো কেমন দেখাচ্ছে কেন রে মা? শরীর খারাপ করছে? পদ্ম কাপা গলায় বলল, কই মা, না তো, আমি ঠিক আছি। না, তুই ঠিক নেই। রাতে ঘুম হয়নি তোকে দেখে বোঝা যাচ্ছে। কি হয়েছে আমাকে সত্যি করে বল। আরিফের সাথে কিছু হয়েছে? পদ্ম চমকে ওঠে মায়ের কথা শুনে। তাড়াতাড়ি করে বলে, না তো মা, ওনার সাথে কি হবে? সেতারা এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মায়ের চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না পদ্ম। মায়েরা সব বোঝে। এখন তুই এসব বুঝবি না, যখন মা হবি তখন বুঝবি। পদ্মের হঠাৎ অনেক কান্না পেয়ে যায়। সে মাকে জড়িয়ে ধরে শক্ত করে। এরপর ঝরঝর করে কেঁদে দেয় সে নিঃশব্দে। সেতারা হতবিহ্বল হয়ে যায় মেয়ের কান্না দেখে। তার শান্ত মেয়েটার মনের মতো কি এমন কষ্ট যা সে জানে না। মেয়েকে সামনে টেনে এনে তার মুখটা 2 হাতে উপরে তুলে ধরে। চোখ দিয়ে এখনো পানি পড়ে যাচ্ছে তার সমানে। কি হয়েছে মা তোর? আরিফ কি তোকে কিছু বলেছে? ঝগড়া করছে তোর সাথে? পদ্ম না সূচক মাথা নাড়ে। তাহলে কাঁদছিস কেন তুই? পদ্ম আবার মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি ওনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। ওনার দেওয়া বিন্দুমাত্র অবহেলা আমার সহ্য হচ্ছে না।
সেতারার সারা শরীর জুড়ে একটা সুখের শীতল পরশ নেমে যায়। সেও শক্ত করে মেয়েকে জড়িয়ে ধরে। তার নিজেরও কান্না পেয়ে যাচ্ছে। আরিফও তোকে অনেক ভালোবাসে পদ্মমা। পদ্ম মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি সত্যি বলছো মা? হ্যাঁ, সত্যি বলছি। আমি তো মা, আমার কথা বিশ্বাস কর। ওর চোখে আমি তোর জন্য এক সমুদ্র ভালোবাসা দেখেছি। এই ভালোবাসা চুনিপার না, কোহিনূর পাথরের থেকেও অনেক অনেক দামি। এই দামি জিনিস কখনো পায়ে ফেলে নষ্ট করিস না, মাথায় তুলে রাখিস। পদ্মের মনটা অসম্ভব ভালো হতে শুরু করেছে। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। সারা আকাশ কালো করে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। ময়ূরের মতো পেখম তুলে নাচতে ইচ্ছে করছে তার। নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে যায়। ভাগ্যিস মনের ভাবনা আর কেউ দেখতে পারে না, তাহলে কি হতো? আজ আর স্কুলে যাওয়া লাগবে না তোর পদ্ম। ঘুম হয়নি রাতে, খেয়ে ঘুমিয়ে নে একটু, বিকেলে মামাকে দেখতে যাস। পদ্ম একটু ইতস্ত করে বলো, মা আজ স্কুলে যাব না, ছুটি নিয়েছি। সে তারা অবাক হয়ে মেয়ের দিকে তাকায়। মেয়ে সচরাচর ছুটি নেয় না, তাও ও ব্যাপারে কিছু না বলে একটু হেসে বলে, তাহলে যা এখন ঘুমা। মা, কি হয়েছে? আমি হাসপাতালে যাব মামাকে দেখতে। মামার জন্য রান্না করেছি, নিজেতে খাইয়ে দিয়ে আসবো মামাকে। সে তারা মুখ টিপে হেসে বলো, আর তোর আরিফ সাহেবের জন্য কি রেঁধেছিস? পদ্ম একটু অন্যমনস্ক ছিল, মুখ ফসকে বলে ফেলো, খিচুড়ি করেছি মা, ঘরে বেগুন আছে, বেগুন ভেজে নিয়ে যাব সাথে। হঠাৎ সম্বিত ফিরে পেতেই পদ্ম জিভ কামড়ে ধরে। মায়ের কাছে ধরা পড়ে গেল বুঝি। সে তারা হাসছে তখন মিটমিট করে। পদ্ম কিছু না বলে ছুটে সেখান থেকে পালিয়ে যায়। সেদিকে তাকিয়ে সেতারা একটু দীর্ঘশ্বাস ফেলে বলে, ছোট থেকে যে অবহেলা তুই পেয়েছিস তোর বাবার, তার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসা যেন তুই পাস মা আমার। ভালোবাসায় মরে থাক তুই আজীবন, অনেক সুখী হ তুই, অনেক। দুফোঁটা চোখের পানি মুছে নিয়ে নিজের কাজে চলে যায় সেতারা। সকাল 9টার দিকে আরিফ আসে মোজাম্মেলকে দেখতে। সে সাধারণত 9টার দিকেই আসে। এরপর 1 ঘন্টা বসে 10টার দিকে নিজের কাজে চলে যায়। আজও তার হাতে এক গাদা খাবার। মোজাম্মেল এখন একটু উঠে বসতে পারে। আরিফ তার কাছে এসে বসেই তার হাত ধরে বলো, মামা আজকে কেমন আছেন? কোনো সমস্যা নেই তো? আমি ভালো আছি বাবা, অনেক ভালো আছি। তোমার মতো একটা ছেলে পেয়েছি, ভালো না থেকে পারি? তোমরাই কয়টা সন্তান তো আমার ভালো থাকার ওষুধ। এখান থেকে রিলিজ দিলে আপনাকে আমি আমার বন্ধুর কাছে নিয়ে যাব, একটা চেক আপ করানো হবে ওখানে। আমি ভালো আছি বাবা, তোমরা দুশ্চিন্তা করো না, আমি বুঝবো সেইটা। রোজ রোজ এত খাবার কেন আনো আরিফ বাবা? আমি তো এত খেতে পারি না। বেশি করে খেতে হবে এখন আপনাকে, অনেক ওষুধ খাচ্ছেন, শরীর দুর্বল, খাওয়া দাওয়া না করলে শক্তি পাবেন কিভাবে? এই বলে আরিফ নিজেই কমলালেবু সিলে দিতে শুরু করলো। মোজাম্মেল অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। মাত্র কয়েকদিনের মতো কত আপন করে নিয়েছে তাদের। নিশ্চয়ই তার মায়ের শিক্ষা অনেক ভালো। 30টা তো সবচেয়ে বেশি আরিফের যেটা পছন্দ হয়েছিল। পদ্ম সেই শাড়িটাই বের করে। আরিফ বারবার শাড়িটার উপর হাত বোলাচ্ছিল। অফ হোয়াইট জমিনের মতো একটাই রঙের সুতার কাজ করা, পাটায় লাল আর সোনালি সুতা দিয়ে সুন্দর কাজ করা। শাড়িটা বের করে বেশ কিছুক্ষণ পর ওটাকে মুখের সাথে চেপে ধরে রাখে। এই শাড়িতে আরিফের স্পর্শ আছে। লাল মখমলের একটা ব্লাউজের সাথে শাড়িটা পরে সে। ব্লাউজটা কুহুর কলেজে প্রোগ্রামে পরার জন্য কিনেছিল সে, তার কাছ থেকেই চেয়ে এনেছে সে। কুহু ভীষণ অবাক হলেও প্রকাশ করে না। এসব ফ্যান্সি জিনিস পদ্ম কখনোই পরে না, তার কাছে ছিলও না এমন কিছু। ম্যাচিং চুড়িও পরে নেয় সে 2 হাত ভরে। সদু গোসল করায় চুল ভেজা তার, টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। ভেজা চুল আর বাঁধল না পদ্ম, ছাড়াই থাকলো। সে টিপ পরে না, পুষ্প টিপ পরতে পছন্দ করে। কি মনে করে পুষ্পের ঘর থেকে একটা ছোট্ট লাল টিপ নিয়ে আসে সে। ভীষণ লজ্জা করছিল তা টিপ পরতে, তাও মন চাইল পরতে। গাঢ় লাল খয়েরি লিপস্টিক ঠোঁটে দিতেই তার রূপ যেন আরও ঠিকরে বেরোতে লাগলো। একজোড়া ছোট্ট লাল পাথরের কানের দুলও পরে নিল। সাজের পর আয়নায় নিজেকে দেখে নিজেই থমকে গেল। নিজের উপরই রাগ হলো তার, কেন যে এতদিন সাজেনি সে। সে ঠিক করে আরিফের সাথে যদি তার বিয়ে হয়, বিয়ের পরদিন থেকে সে সাজবে, অনেক সাজবে। অল্প অল্প করে সাজগোজের জিনিস কিনবে সে। এসব ভাবনা চিন্তায় নিজেই কেমন কেঁপে ওঠে সে। 2 হাত দিয়ে মুখ ঢেকে দাঁড়ায়। তার তো ভীষণ লজ্জা করছে, কিভাবে দাঁড়াবে সে আরিফের সামনে। আয়নার দিকে আবারও তাকিয়ে মিটমিট করে হেসে আস্তে আস্তে পদ্ম বলো, আরিফ সাহেব কিভাবে আর রাগ করে থাকবেন আপনি, আমিও দেখি। পদ্ম একটা টিফিন বক্সে মামার খাবারটা তুলে নেয়, আর একটা বক্সে আরিফের জন্য করা খিচুড়ি আর বেগুন ভাজি। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, তবে কম।
বাড়ি থেকে বের হওয়ার সময় হাঁ করে কুহু, পুষ্প আর মাহি দেখছিল তাদের আপাকে। কুহু তো বলেই বসলো, আপা তুমি কি সত্যি ফুপুর মেয়ে, নাকি ফুফু কোনো পরীর কাছ থেকে তোমাকে দত্তক এনেছিল তার বাচ্চাকে? কুহুর কথায় পদ ফিক করে হেসে দেয়। বড্ড মায়া মায়া করে কথা বলে মেয়েটা। পুষ্প তখনও আপাকে দেখে চলছে। পুষ্প, কুহু আর মাহি ওরা তিনজনই ছোট থেকে সাজগোজ করতে পছন্দ করে, কিন্তু আপাকে কোনোদিন জোর করেও সাজাতে পারেনি তারা। আজ নিজে থেকে আপাকে সাজতে দেখে মনটা এত ভালো হয়ে যায় তার। সে কখনো পরী দেখেনি, শুনেছে তারা খুব রূপবতী হয়। দেখলে নিশ্চয়ই বলতে পারতো সেই পরীকে। ওগো পরী, তোমার সৌন্দর্য আমার আপার কাছে কিচ্ছু না। সে তারা ওদেরকে ধমকে বলল, তোরা আর ওকে দেরি করিয়ে দিস না তো। যা পদ্মমা, তুই বেরিয়ে পড়। আবার বৃষ্টি নামবে একটু পর, তার আগেই রওনা দে। আমি একটু পরই আসছি। পদ্ম সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আজ সে একাই যাবে। বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিল সে। অদ্ভুত একটা আনন্দে সুখে তার শরীর কেঁপে কেঁপে উঠছে। সে জানে না এই সুখের উৎস কোথায়, শুধু জানে এই সুখটা পেতে সে সারা জীবন উৎসর্গ করে দিতে পারে। আজ 10টা বেজে গেলেও আরিফের কেন যেন উঠতে ইচ্ছে করছে না। বাইরে অল্প বৃষ্টি, তার মন বলছে আজ পদ্মের সাথে দেখা হবে তার। এটা মনে হওয়ার কোনো কারণই নেই, কারণ পদ্মের স্কুল থাকে এই সময়। সে কখনোই স্কুল কামাই করে না, এটা সে জানে। তবুও তার অবচেতন মনে তাকে বারবার বলছে, আরিফ আর একটু থাক এখানে, তোর রানী আসছে। তোর কালবৈশাখী জ্বর ওঠা তোলপাড় করা হৃদয়কে শান্ত করে দিতে সে আসছে। জোহর একটু অবাক হয়ে বলল, আরিফ বাবা, তুমি কি কিছু নিয়ে দুশ্চিন্তা করছো? না না তো মামি, কেন? একটি আমতা আমতা করে বলল আরিফ। না এমনি, তুমি একটু আনমনে আছো তো তাই। বাইরে বৃষ্টি হচ্ছে তো, না হলে বেরিয়ে যেতে পারতাম। একটা কাজও আছে, যেতে পারছি না। কেমন যেন এলোমেলো শোনালো আরিফের কথাগুলো। বৃষ্টি আহামরি এমন কিছু বেশি না, গাড়িও আছে তার সাথে। তাও জোহরা কিছু বলল না, না হলে আবার ভাববে আরিফ এখানে বসুক, তা হয়তো তারা চাচ্ছে না। জোহরার কিছু না বলে চুপ করে বসে থাকলো। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আরিফ বলল, তার অবচেতন মন এতক্ষণ তাকে মিথ্যা আশা দিয়েছে। পদ্ম আসবে না, তবে কি সে পদ্মের স্কুলে যে দেখা করে আসবে? এই দূরত্ব তারও আর সহ্য হচ্ছে না। আরিফ উঠে দাঁড়ালো। ঘড়িতে এখন 11টা 10। মামা, আজ আসি, আগামীকাল আবার আসবো। এসো বাবা, তোমরা এমন পরিবেশে খুব একটা আসো না। আমার জন্য রোজ রোজ আসতো, আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেব? আরিফ মোজাম্মেলের হাত চেপে ধরে বলল, এভাবে বলবেন না মামা, আজ আসছে। আরিফ ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। আরিফ আনমনে সিঁড়ি দিয়ে নামছিল। তার খুব ইচ্ছে করছে পদ্মকে এক নজর দেখতে। যাই হয়ে যাক, আসছে পদ্ম স্কুলে যাবে ছুটির সময়। হঠাৎ দূর থেকে একটা পরী আসতে দেখে আরিফের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল কয়েক সেকেন্ডে। সে যেন শ্বাস নিতে ভুলে গেছে। সে নিশ্চিত সে ভুল দেখছে। প্রথম কারণ, এ সময় পদ্ম স্কুলে থাকার কথা। দ্বিতীয় কারণ, পদ্ম এত সাজে না। সে চোখ কষলে আবার তাকায়। না, সে ভুল দেখছে না। এই তো পদ্ম, এই তো তাকে জাদু করা দেবী, তার মনের গহীন রাজ্য রানী। আরিফের হাঁটু কাঁপে। এই প্রথম কোনো মেয়ের জন্য এত আবেগ কাজ করছে তার। চাইলেও নিজেকে শান্ত করতে পারছে না সে। পদ্ম অনেক আগেই রওনা দিয়েছিল। বৃষ্টির দিনে রিক্সা পেতে দেরি হওয়ায় আসতেও দেরি হয়ে গেল তার। মনটা ভীষণ উতলা হয়ে উঠছে তার। নিশ্চয় আরিফ সাহেব অনেক আগে চলে গেছেন। নিজের উপর এত রাগ হয় তার। কেন যে এত সাজতে গেল, শুধু শুধু দেরি হয়ে গেল। হুড়মুড় করে ছুটছে সে। হাতে 2টা টিফিন বক্স, শাড়ির কুচি এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। রাগে দুঃখে কষ্টে কান্না পেয়ে যায় তার। আচমকা সিঁড়ির গোড়ায় শাড়ির কুচিতে বেঁধে পড়ে যেতে গেলে একজোড়া বলিষ্ঠ হাত তাকে টেনে ধরে। পদ্ম ভয়ে চোখ বন্ধ করে ফেলে। থরথর করে কাঁপছে সে। পড়ে গেলেই শাড়ি খুলে যেত। কি একটু অপদস্থ হতে হতো তখন। নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার ছুট লাগতে যাচ্ছিল সে। হঠাৎ একটা ভারী কণ্ঠস্বর শুনে থমকে যায় সে। পদ্মরানী, খুব তাড়া বুঝি আপনার? পদ্ম চট করে মাথা ঘুরিয়ে তাকায়। চোখ বড় বড় হয়ে যায় তার। আনন্দে মাটা নেচে ওঠে। কিশোরীদের মতো চিৎকার করে বলে, আপনি আপনি যান না এখনো? আরিফ মাথা চুলকে বলল, গেলেই বুঝি ভালো হতো। পদ্মের শ্বাস পড়ছে জোরে জোরে। মনে হচ্ছে আরিফকে শক্ত করে জড়িয়ে ধরতে। পরক্ষণেই নিজের ভাবনায় নিজেই লজ্জা পায়। আপনি বুঝি আশা করেননি আমি এখানে থাকবো? পদ্ম ম্যাডাম, আপনিও তো আশা করেননি যে আমি এখানে আসবো। দুজন বেশ কিছু সময় চুপ করে থাকে। আরিফ হতবাক হয়ে শুধু পদ্মকে দেখতে থাকে। নিজের উপর নিজেরই হিংসে হয়। এই সদ্যফোটা ইরানি গোলাপটা বুঝি তার হতে চলেছে। কত দেরি আর! গোলাপটাকে নিজের করে পেতে তো আর দেরি সহ্য হচ্ছে না তার।
কি সুন্দর লাগছে তাকে আজ, ভয়ঙ্কর সুন্দর। পদ্ম চোখে নিজের সর্বনাশ দেখতে পাচ্ছে সে। মনে হচ্ছে হিংস্র সিংহের মতো তাকে খুবলে খাবে এই কাজল পড়া চোখের দৃষ্টি। এত সৌন্দর্য বেশিক্ষণ সহ্য করা যায় না। আরিফ চোখ নামিয়ে নেয়। আপনি কি একটু অপেক্ষা করবেন আরিফ সাহেব? আমি মামাকে খাবারটা দিয়ে আসি। আপনার সাথে আমার কিছু কথা আছে। আরিফ নিষ্পলকে তাকিয়ে আছে। পদ্ম মাথা নিচু করে বলো, আপনি ব্যস্ত থাকলে বরং থাক, অন্য একদিন বলবো। আমি আছি, তোমার জন্য অপেক্ষা করছে নিচে। পদ্ম মিষ্টি করে হেসে দেয়। আরিফ ঘোর লাগা চোখে সে হাসি দেখে। পদ্ম মামাকে খাবার দিয়ে বেরিয়ে যায়। আরিফের সাথে বেরিয়ে যাওয়ার মিনিট দশেকের মাথায় সোবাহান সাহেব আসে মোজাম্মেলকে দেখতে। সোবাহান সাহেবকে দেখেই মোজাম্মেল শোয়া থেকে উঠে বসতে চায়। আরে দেখো, কুহুর মা কে এসেছে, জলদি একটা চেয়ারের ব্যবস্থা করো। ভাইজান আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। না না, আপনি উঠবেন না, শুয়ে থাকুন, ব্যস্ত হতে হবে না। সুবহান সাহেব চারদিকে চোখ বুলালো। এইরকম পরিবেশে তাদের বাড়ির কোনো সদস্য কখনো থাকেনি। রাগে একটা নিঃশ্বাস ছাড়ে সে। আমার ছেলের কাছে শুনলাম আপনি অনেক অসুস্থ, তাই দেখা করতে এলাম। এতদিন ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি। বোঝেনি তো কত বড় বিজনেস সামলাতে হয় আমাকে। জি জি, তা তো অবশ্যই। মাঝে মাঝে মনে হয় আপনাদের মতো একটা ছোট্ট চাকরি করে জীবনটা চালিয়ে দিলে ভালোই হতো। একটা ছাপোষা জীবনযাপন করতাম। এত টাকা পয়সার চিন্তা আর ভালো লাগে না। মোজাম্মেল আর জোহরা অবাক হয়ে তাকিয়ে থাকে সুবহান সাহেবের দিকে। তবে কি সে ইচ্ছাকৃতভাবে খোঁচা দিয়ে কথা বলছে? তাদের দারিদ্রতাকে উপহাস করছে? মোজাম্মেল স্নান হেসে বলে, এই দুনিয়ায় সবার অবস্থান তো এক হবে না ভাইজান। সৃষ্টিকর্তা সেভাবেই আমাদের পাঠিয়েছে। আপনি একরকমভাবে সুখী, আমরা আরেকভাবে সুখী। দুঃখও যেমন আমাদের দুজনেরই আছে, সুখও কিন্তু আমাদের দুজনেরই আছে। আমি যখন বড় গামলায় পান্তা ভাত পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে আমার 5 ছেলে মেয়েকে কাছে ডাকি, ওরা গোল হয়ে আমার সামনে বসে। আমি ওদের মুখে তুলে খাইয়ে দিই। আপনি বিশ্বাস করবেন না ভাইজান, ওদের মুখ দেখলে মনে হয় ওরা বুঝি পান্তা ভাত না, বেহেস্তি কোনো খানা খাচ্ছে। ওই নিষ্পাপ 5টা মুখ দেখে আমার এই ভাঙাচোরা ঘরে যে শান্তি আমি পাই, অনেক কোটিপতি তাদের বিলাসবহুল বাড়িতেও এত শান্তি পায় না। সৃষ্টিকর্তা আমাকে অনেক দিয়েছে, আর কিচ্ছু চাই না। সুবহান সাহেবের মুখ দেখে মনে হচ্ছে সে অনেক অপমানিত বোধ করছে মোজাম্মেলের কথায়। মুখ লাল হয়ে আছে তার, কপালে বিন্দু বিন্দু ঘাম। আপনাকে আমার কিছু বলার আছে মোজাম্মেল ভাই। ভাবি সাহেব যদি অনুমতি দিতেন আমি ওনার সাথে একান্ত কিছু কথা বলতাম। জোহরা স্বামীর দিকে তাকায় অবাক হয়ে। বুকটা ধক করে ওঠে মোজাম্মেলের। গাড়ির বিষয়ে কিছু বলবে সে, নাকি এই বিয়েটাই ভেঙে দিতে চায় সে? অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে তার। চোখ দিয়ে ইশারা করে জোহরাকে বাইরে যেতে বলে সে। জোহরা আস্তে করে উঠে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে সুবহান সাহেবকে বলে, ভাইজান মানুষটা অসুস্থ, হার্টের সমস্যা। তাকে আমার কিছু না বলার অনুরোধ থাকলো, যাতে সে কষ্ট পায়। আশা করি বুঝতে পেরেছেন। সুবহান সাহেব মুচকি হেসে বলো, আপনি নিশ্চিত থাকতে পারেন। জোহরা চলে আসে সেখান থেকে। গাড়ি একটা খোলা মাঠের সামনে দাঁড় করিয়েছে আরিফ। মজা করে পদ্মের হাতে খিচুড়ি আর বেগুন ভাজা খাচ্ছে সে। ভীষণ খিদেও পেয়েছিল তার, মনে হচ্ছে অমৃত কিছু খাচ্ছে। পদ্ম মায়া মায়া চোখে তাকিয়ে আছে আরিফের খাওয়ার দিকে। বিয়ের পর রোজ তাকে মজার মজার রান্না করে খাওয়াবে সে মনে মনে ঠিক করে। খুব মজা হয়েছে পদ্ম, তুমি খেয়েছো তো? আমি খেয়েছি, আপনি খান। পদ্মর ভীষণ মায়া লাগে, কেমন তাড়াহুড়ো করে খাচ্ছে। আস্তে খান আরিফ সাহেব, বিশ্রাম লাগবে তো। পদ্ম এবার বাইরের দিকে তাকায়। ঝুম বৃষ্টি নেমেছে। সামান্য কিছু দূরের জিনিসও দেখা যাচ্ছে না, এত বৃষ্টি। মাঠে কোনো মানুষ নেই, বৃষ্টির ঝমঝম শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ওর ভীষণ ইচ্ছে করছে ভিজতে। আরিফের খাওয়া শেষ ততক্ষণে। পদ্ম দিকে তাকিয়ে বলে, ভিজবে পদ্ম? পদ্ম চমকে আরিফের দিকে তাকিয়ে বলে, আপনি কিভাবে বুঝলেন আমার এখন ভিজতে ইচ্ছে করছে? আরিফ কিছুই বলে না, মুচকি হাসে। গাড়ি থেকে নেমে যেয়ে পদ্মর পাশের দরজাটা খুলে দেয়। ঠান্ডা লাগবে না তো আবার তোমার? না লাগবে না। আরিফ হাত বাড়িয়ে দেয়। পদ্ম সেদিকে একবার তাকিয়ে আরিফের হাতে হাত দিয়ে গাড়ি থেকে নামে। আরিফের স্পর্শে কেঁপে ওঠে একবারও। ঝুম বৃষ্টির মধ্যে ওরা বেছে। পদ্মর আজ বাঁধন ভাঙা আনন্দ হচ্ছে। সব বেড়াজাল ভেঙে জীবনটা উপভোগ করতে মন যাচ্ছে ওর। ফাঁকা মাঠে শুধু দৌড়ে যাচ্ছে ও। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে এসে ভিড় করছে। আরিফ শুধু এক জায়গায় দাঁড়িয়ে পকেটে 2 হাত রেখে ঠোঁট কামড়ে হাসতে থাকে পদ্মকে দেখে। মনে হচ্ছে একটা ভেজা চড়ুই উড়ে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ ভেজার পর পদ্ম কাঁপতে কাঁপতে আরিফের কাছে এসে বলেন, ভীষণ শীত করছে আরিফ সাহেব, চলুন ফিরে যাই। বেশ, চলো যাওয়া যাক।
গাড়ির মধ্যে এসে বসেছে ওরা দুইজন। আজ ড্রাইভার আসেনি, আরিফই ড্রাইভ করছে। গাড়িতে বসতেই পদ কাঁপতে থাকে থরথর করে। অনেক শীত করছে তার, জ্বর চলে না আসে। গাড়িতে রাখা একটা তোয়ালে বের করে দেয় আরিফ পদ্মকে। মাথাটা মুছে নাও পদ্ম, ঠান্ডা লেগে যাবে। পদ্ম তোয়ালেটা নিয়ে ঘষে ঘষে মাথা মুছতে থাকে। তার কাছের চুড়িগুলো রিনঝিন শব্দে বাজতে থাকে। আরিফ হঠাৎ সেদিকে তাকে স্তব্ধ হয়ে যায়। একটা মেয়ের ভেজা চুল মোছার সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্যকে হার মানায়। আরিফের চোখে মাদকতা, ঘোর লাগে তার। পদ্মর দিকে তাকিয়ে হঠাৎ করে খপ করে ধরে বসে সে পদ্মর হাত। পদ্ম থমকে যায় আরিফের দিকে তাকিয়ে। কয়েকটা কাচের চুড়ি টুকরো হয়ে ভেঙে পড়ে। পদ্ম জানে না সে কি করছে। তার হাত পাও কাঁপছে। আরিফকে সে সরিয়ে দিতে পারছে না। কোনো এক অজানা শক্তি তাকে বাধা দিচ্ছে আরিফকে সরিয়ে দিতে। আরিফ পদ্মের তীর তীর করে কাঁপতে থাকা গোলাপি ঠোঁটটার দিকে তাকিয়ে থমকে যায়। এগিয়ে যেতে মন চায় তার সেদিকে।